আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার নিবেদিতদের সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ শিক্ষার্থী নিহত, চাপা পড়েছে আর অন্তত ২০ জন। চট্টগ্রামে আলাদা পাহাড় ধসে আরও ২ জন নিহত। ২,৭৫,০০,০০০ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছাতে চায় সরকার, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের আলোচনার মূল বিষয় পাহাড় ধস, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন সরাসরি যুক্ত, এবং আমি শুরুতে পরিচয় করাতে চাই। একদম সর্বডানে রয়েছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং আমার ডানে রয়েছেন স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ, ডিন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি শুরুতে অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, আপনার কাছে একটু আসি। আমি আজকে পাহাড় ধসের ঘটনাটি খুবই মর্মান্তিক, এবং বর্ষা মৌসুম আসলে অতিবৃষ্টির কারণে এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে, প্রাকৃতিক দুর্যোগ এটি। এবং আজকে সারাদিনেই চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 10 জন পাহাড় ধসে নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন অন্তত 20 জনের মতো। আমাদের এই জায়গায় আসলে সক্ষমতা কতটুকু বা প্রস্তুতি কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে সক্ষমতা বা প্রস্তুতি থেকে আসলে এখানে ম্যানেজমেন্ট ইস্যুটা বেশি। আপনি দেখবেন যে এটা এখন না, গত 15-20 বছর ধরেই দেখছি যে প্রতি বছরে যখন বৃষ্টি হয় বা অতিবৃষ্টি হয়, পাহাড়ের পাদদেশে বা ঠিক ফুটেলে আপনি দেখবেন যে যারা থাকে, বেশিরভাগই গরিব মানুষ থাকে, তারা কিন্তু মারা যায়। তার মানে এখানে যারা সিটি কর্পোরেশন বলেন বা পৌরসভা বলেন, যারা এগুলাকে ম্যানেজ করে, তারা এখানে বসতি গড়তেই তো দেওয়া উচিত না। কারণ এটা তো অতীতেও দেখা গেছে যে একবার মনে হয় সবচেয়ে বেশি 2007 বা 2008, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তখন প্রায় 70 জন মারা গেছে। হ্যাঁ, এটা বোধহয় রাঙ্গামাটি হিল ট্র্যাক্সে। কারণ দেখা গেছে যে এটা কিন্তু নিষিদ্ধ, কারণ আর নিষিদ্ধ এই জন্য ছিল 16তে, মানে প্রতি বছরই কম বেশি মারা যায়। ওই সময় দেখবেন পিক ছিল এটা। তার মানে যেটা হচ্ছে কি, আসলে পাহাড়ের পাদদেশে কোনোভাবেই কনস্ট্রাকশন করতে দেওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমার একটু যেটা বেসিক যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে কোনো পাহাড় যদি না কাটা হয়, অরিজিনালি থাকে, সেটা মোটামুটি 2:1 রেশিও বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো যখন আমরা পাহাড় কাটি কেন হয়, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য, ইট ভাটা বা কিছু একটা কারণে, তখনই কিন্তু, অথবা ব্যবসা, কারণ মানুষকে রাখলে কিন্তু ব্যবসা হয়, ভাড়া কালেক্ট করে। তার মানে এখানে কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশন নাকি ডগাই ঘুরছে। ঢাকাতে যেরকম বিল্ডিং উঠে যায় 6 তলা জায়গায় 10 তলায়, ঠিক পৌরসভা নাকি ডগায় কিন্তু ওইখানে হিল, পাহাড়ের হিলে যারা, হিলের মানে নিচে যারা থাকে, তারাও কিন্তু একটু ভাড়া দিয়েই তো থাকে। তার মানে ওখানে একটা নিশ্চয়ই কোনো একটা গ্রুপ, যারা ভেস্টেড গ্রুপ, তারা ভাড়া উঠানোর জন্য এটা করে। এখন ইস্যুটা হচ্ছে যে নর্মাল পাহাড় থাকবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা পাহাড় কেটে করে দিচ্ছি কি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তার মানে ওটা কিন্তু এমনি আনস্টেবল একটা জিনিস। এবং যখন বৃষ্টি আসছে, যেটা হয়েছে কি, আমাদের হিল ট্র্যাক্সের এই পাহাড়গুলো কিন্তু পাথর, আমরা বলি ইংলিশে আমরা বলি স্যান্ডস্টোন অথবা ক্লে স্টোন, হ্যাঁ, কাদামাটি অথবা বালুমাটি দিয়ে তৈরি। এখন যখনই পানি পায়, তখন এগুলো দুর্বল হয়ে কিন্তু ভাঙার উপক্রম হয়। এগুলোর সলিউশন আছে, আমরা হয়তো পরে বিস্তারিত আলোচনা করবো। বাট এই মুহূর্তে আমার যেটা কথা হচ্ছে, যেটা মেইনলি ম্যানেজমেন্ট ইস্যু। কারণ আমরা জানি যখন পাহাড় কাটা হবে, তার গোড়ায় মানুষ থাকলেই ওখানে মারা যাবে। এটা কিন্তু এখন কিন্তু দরকার আছে। জি, মানে যে বর্ষাকাল আসলেই যে মানুষজন এখানে থাকার কথা বলছেন, আগে থেকে সরিয়ে নেওয়া, এই ধরনের মানে এটা হয়েছে কি, তবে আপনি যদি আগেই সারা বছর যদি থাকে, তাকে উঠানো কিন্তু খুব ডিফিকাল্ট হবে। মানে ওখানে একটা বেল্ট, আমি মনে করি যে পাহাড়গুলো এসে কিন্তু মোটামুটি হয়তো 200-300 মিটার পর্যন্ত এসে মাটিটা পড়ে। ওই বেল্টের মধ্যে যে যাতে মানুষ না থাকে, সেই ব্যবস্থাপনা বা সেই চেষ্টাটা কিন্তু করতে হবে। এবং এখানে দুইটা লেভেলে হয়, একটা হচ্ছে পৌরসভা লেভেলে, অথবা ডিসি, যারা ডিসি থাকেন ডিস্ট্রিক্টে, তারা এটা কন্ট্রোল করেন। কক্সবাজার, রাঙ্গামাটি সব জায়গাতে তাই। তার মানে এখানে ম্যানেজমেন্ট, আমি মনে করি এখানে গাফিলতি আছে। তারা দেখছেন কিন্তু প্রতি বছর ঘটনা করতে, তো ওনারা কিন্তু করেন। এই দেখবেন যে এখন কিন্তু কাজ করা শুরু করবে, আবার 2-3 মাস পরে ভুলে যাবেন। কিন্তু এটাকে রেগুলার বেসিসে করতে এবং কোনোভাবেই ওখানে বসতি স্থাপন করতে দেওয়া যাবে না। ধন্যবাদ। আমি একটু স্থপতি ডক্টর আবু সাইদ আহমেদ, আপনার কাছে একটু আসি। আমাদের মানে ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, বা দুর্যোগ মোকাবেলার সক্ষমতার জায়গা নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে? ম্যানেজমেন্ট বুঝতে হলে আসলে কি কারণে ঘটনা ঘটে সেটা আগে জানতে হবে, তারপর ওটা কিভাবে ম্যানেজ করে। তা আমরা যদি ধস বলি বা পাহাড় বলি, ধসটা আমরা পাহাড়ি ধস নিয়ে কথা বলছি। বাংলাদেশের বর্ডার অঞ্চল, যেটা সিলেটের এক ধরনের পাহাড় এবং টিলা, তাদের এক ধরনের সমস্যা, নদীর পানিতে পাহাড়। আরেকটা হলো চট্টগ্রাম, আরেকটা হলো আপনি যেটা বললেন কক্সবাজার। তো কক্সবাজার সমুদ্র এসে পাহাড়টা উঠে গিয়েছে, এবং সেই জায়গায় যদি পাহাড়টা কেটে নিয়ে আসে, স্যার যেটা বললো যে অ্যাঙ্গেলটাকে যদি কমিয়ে নেওয়া হয়, পাহাড়টা কেটে অনেকে বসবাস করে পাহাড়ের স্লাইডে, এটা তো হবেই। তার মানে এই ম্যানেজমেন্ট ইস্যু হলো এটাই যে আসলে এই জায়গায় বসতি করা যাবে না। তাহলে এটা কারা করবে?
ওই অর্গানাইজেশন, এখানে যতগুলো অর্গানাইজেশন আছে তারাই ম্যানেজ করবে। আর চট্টগ্রামের ঘটনা তো টোটালি ভিন্ন। চট্টগ্রাম আমি বলবো যে বাংলাদেশের একটা সবচেয়ে সুন্দরতম শহর ইন টার্মস অফ ন্যাচারাল ল্যান্ডস্কেপ। একটু প্রচুর 100 থেকে 120টা পাহাড় ছিল, নদীও ছিল, খাল নদীও ছিল 100 থেকে 120টা। গত 40 বছরে সব হারিয়ে এখন 20-25টার মধ্যে। তাহলে পাহাড় কাটা মানে হলো এই বালুটা কোথায় যাবে? নদী ভরাট করে। নদী ভরাট করলে যে পানিটা চলে যাওয়ার কথা, এই চলে তো যাচ্ছে না, পাহাড়ের মধ্যেই মাটিটা থাকছে, জমে থাকছে। পানিটা জমে থাকলেই তো ক্র্যাক হবে, ইয়ে হবে, নানা কারণে। আবার যেই বালুটা যাচ্ছে নদী ভরাট করে ফেলতেছে। এই যে মানুষ দ্বারা যে ক্রিয়েট করা যেই ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার, সেটাই কিন্তু কক্সবাজার এবং চট্টগ্রামে। অতএব এগুলোকে ম্যানেজ করতে হলে আসলে কোনো সিঙ্গেল অর্গানাইজেশন পারবে না, একটা হলিস্টিকলি চিন্তা করতে হবে যে অনেকগুলো অর্গানাইজেশন সমন্বিতভাবে করতে হবে। পাহাড় কাটা বন্ধ করবে একজন, পাহাড়ের পাদদেশে ভবন নির্মাণ আরেকজন দেখবে, পানিটা যাওয়ার জন্য আরেকটা অর্গানাইজেশন, মানে 3টা অর্গানাইজেশন মিলে কিন্তু কাজ করতে হয়। স্পেশালি চট্টগ্রাম বলেন, কক্সবাজার বলেন, চট্টগ্রামে পোর্ট অথরিটি আছে। চট্টগ্রাম তো আরেকটা সমস্যা, উপর থেকেও পানি না আসে, আবার নিচের থেকেও পানি উপর উঠছে। চট্টগ্রামের যেমন সুন্দর বললাম, চ্যালেঞ্জটা বাংলাদেশের সবচেয়ে বেশি চট্টগ্রামে। ওখানে জলোচ্ছ্বাস আছে, ওখানে সিডার আসতেছে, আবার ওখানে বন্যা আছে, ভূমিধস, পাহাড় ধস, সবগুলোই চট্টগ্রামে আছে। অতএব চট্টগ্রামের ম্যানেজমেন্টটা ঢাকার মতো না, সিলেটের মতো না, ইটস টোটালি ডিফারেন্ট একটা ম্যানেজমেন্ট হওয়া উচিত, যাদের সম্মিলিত চেষ্টা করতে হবে। একটা উপর থেকে একটা বডি হতে হবে, না হলে কিন্তু এটা কখনোই হবে না। ইন্ডিভিজুয়ালি কাজ করে যাবো, পানি হয়তো পানি সলভ করলো, কিন্তু এই সলভ তো হবে না। পানিটা যাচ্ছে কোথায়? একটার পর একটা যাচ্ছে। আপনার ফর এক্সাম্পল, আমি একটা ডায়াবেটিক হলে আমি ওষুধ খাই, একটা ওষুধ ডায়াবেটিকের জন্য খাই, কিন্তু তারপর আমার যদি হার্ট অ্যাটাক হয়, এটা খাওয়ার জন্য আরেকটা ওষুধ খাই, হার্ট অ্যাটাকটা বাঁচার জন্য আবার কোলেস্টেরল বেশি, কোলেস্টেরল ওষুধ খাই, তারপর ব্লাড থিনার খাই, মানে একটার সাথে চেইন। তার মানে পাহাড় ধসের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সেগুলোকে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আসলে আমি একটু জলাবদ্ধতা নিয়ে কথা বলতে চাই। এটা একটা চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা, এবং রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টিতে কিন্তু ডুবে যায়, এবং চট্টগ্রামের সমস্যাটা কিন্তু সবচেয়ে মারাত্মক রকম। এটি আসলে কোনোভাবে মানে প্রস্তুতির জায়গা আমাদের ঘাটতি কি দেখেন দীর্ঘদিন ধরে আসলে সমস্যাটি? এবং চট্টগ্রাম আপনি জানেন যে একটি বাণিজ্যিক নগরী, সেখানে প্রতিনিয়তই অনেক বড় বড় লেনদেন, বাণিজ্য শহর, সেই উদ্যোগকে আমরা দেখি। আসলে উদ্যোগ তো আছেই, সবাই চায়, সদিচ্ছার তো অভাব নেই। আপনি শুনলে অবাক হবেন, 14,000 কোটি টাকা দিয়ে খরচ করে চট্টগ্রামে এই জলাবদ্ধতা নিরসনে কাজ চলতেছে গত কয়েক বছর যাবত। তার ফলশ্রুতিতে আজকে দেখেন 4 ফিট 5 ফিট পানি। প্রতি বছর একই রকম, প্রতি বছর হচ্ছে, এবার তো আরো বেশি হয়ে গেল হঠাৎ। তাহলে আমার এই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হলো এবং কেন খরচ করা হলো? সেই জায়গাতেই আসলে আমাদের প্রশ্ন করতে হবে। আমাদের মনে হয় আর কোনো বৃহৎ প্রকল্প এই দেশে নেওয়া উচিত না। যা আছে পুনরুদ্ধার, পুনরিয়ে করা উচিত। চট্টগ্রামের খালগুলোকে খনন করে পুনরুদ্ধার করতে হবে, বনায়ন করতে হবে, হিলগুলোকে পুনরুদ্ধার করতে হবে। চট্টগ্রামে আমরা জানি যে নাম করা রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা গুলশানের মধ্যে কুলসি তো একটা পাহাড় ছিল, নাসিরাবাদ বিশাল হাউজিং পাহাড় ছিল, মেডিকেল পাহাড়, সবগুলো পাহাড়ের মধ্যেই কিন্তু আমরা কেটে কেটে করতেছি। তাহলে পানিটা যাবে কোথায়? পানিটা নদীতে, সমুদ্রে যাবে, আর পানিটা তো বালুতে ভর্তি হচ্ছে। এই পানি নদীটাকে ড্রেজিং করতে হবে। ড্রেজিং করলেই হবে না। প্রবলেমটা হচ্ছে যে 14,000 কোটি টাকা স্যার আরও ভালো বলতে পারবেন, করে ন্যাচারাল ওয়েতে না করে চারদিকে কংক্রিট, নিচে কংক্রিট দিয়ে আর পানি যাওয়ার কোনো জায়গা নেই। আমরা উপর বলি রেইন ওয়াটার হারভেস্টিং, চিটাগাঙে তো সবচেয়ে বেশি রেইন ওয়াটার হারভেস্টিং এর জায়গা, এত বৃষ্টির পানি। কোনো কি প্রকল্প আছে যেগুলোকে ধরে আবার মানুষের কাছে দিবে? না, নাই। আমরা সব আর্টিফিশিয়ালের দিকে চলে যাচ্ছি। তাই আমাদের আদি অবস্থায় যেতে হবে, তাহলেই কিন্তু পানিও কমবে, এও কমবে। নাহলে এই প্রজেক্টের পর প্রজেক্ট হবে, 14,000 আবার 28,000 কোটি হবে। তবে একটা সাধুবাদ জানাই এই সরকার, যেটা একটা বড় উদ্যোগ নিচ্ছেন, খাল খনন। এই খাল খনন আমরা দেখতে পাচ্ছি আসলে পুরো বাংলাদেশে গ্রামে গঞ্জে, আসল শহরগুলো, চট্টগ্রামে, ঢাকা শহরে খাল খনন প্রথম শুরু করতে হবে। এটাতে করতে হবে চট্টগ্রামে, ঢাকা, ইভেন সিলেটে। এই জায়গায় কিন্তু আমাদের যেই শহরগুলো জলবদ্ধতা হয়, সেটা আগে খাল খননগুলো করলে, এবং খাল খনন করে যে কংক্রিটের ওয়াল, চট্টগ্রামে কিন্তু একটা ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম আছে, সেটাকে রেসপেক্ট করতে হবে। আর্টিফিশিয়াল করলে কিচ্ছু চলবে না। আমরা সব এখন আর্টিফিশিয়ালের দিকে চলে যাচ্ছি। তাহলে সেই জায়গাটায় আসলে আমাদের এই 14,000 কোটি টাকা কেন খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে? আর জন্য খরচ নয়, মেনটেন্যান্স অ্যান্ড ড্রেজিং প্রতি বছর করতে হবে। মেনটেন্যান্স বাংলাদেশে আমরা জানি না, আমরা খালি নতুন প্রকল্পের প্রতি বছর যদি আমরা ড্রেজিং করি, এই জিনিস তো হওয়ার কথা না। আর একটা জিনিস আছে যেটা আমাদের হাতের বাইরে, যেটা সমুদ্র তলপিট, মানে পানির যে উচ্চতা বেড়ে যাচ্ছে, এই কারণে চট্টগ্রামে কিন্তু আরেক ধরনের ডিজাস্টার হচ্ছে।
তার মানে এটা আসবে, এটা সহ্য করতে পারে, পানিতে চলে যাবে। তার মানে সকল জলাভূমিকে উদ্ধার করে, শুধু জলাভূমি না, চট্টগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে, অনেকগুলো ওয়াটার রিজার্ভার ছিল, ফয়েজ লেক বলেন, ওয়াটার রিজার্ভারগুলো সব হারায় যাচ্ছে। একটা সুন্দর শহর যেখানে প্রচুর জলাধার ছিল, যেই শহরে জলাধারগুলো নাই, ভরাট করে ফেলছে। এই জলাধারগুলোকে আবার রিভাইভ করতে হবে। আমরা ঢাকায় কি বলি? আমরা বলি যে এগুলো হলো একটা নেচারের পার্ট, পাহাড়। কিন্তু চট্টগ্রামের পাহাড় কিন্তু নেচারের পার্ট না, ইটস ইনফ্রাস্ট্রাকচার। পাহাড়টাকে আমরা কখনো নেচার হিসেবে ধরবো না, মনে করবো দিস দ্য ইনফ্রাস্ট্রাকচার। জলাধারটা ইনফ্রাস্ট্রাকচার, এখানে হাত দেওয়া যাবে না, কিছু করা যাবে না। ফরচুনেটলি আমি কিছুদিন আগে আমাকে চট্টগ্রামে যেতে হয়েছিল। চট্টগ্রামের সার্কিট হাউসটা যেখানে জিয়ার মাঝে, ওটা ভেঙে পড়ার অবস্থাটা ভেঙে যাচ্ছিল। দেখতে যা সত্যি হতাশ হলাম আর কি। জাস্ট আমি যখন ছোট ছিলাম, সার্কিট হাউস একটা রাস্তা থেকে একটা পাহাড়ের চূড়ায় একটা সুন্দর সার্কিট হাউস, এখন দেখি পশ্চিমে করছে একটা বিশাল রেডিসন হল, হোটেল 12 তলা। এটার যে পাইলিং করতে করতে জিয়া মাজারের অর্নামেন্ট সব ঝুলে পড়ে যাচ্ছে। সামনেও করে ফেললো একটা ইনস্টিটিউট করবে, আর্মিদেরকে একটা ইনস্টিটিউট করে ওয়াল দিয়ে ঘেরাও করে ফেলে। মানে পাহাড়কে প্লেস হিসাবে ব্যবহার করা যাবে, ইনফ্রাস্ট্রাকচার। চিটাং এই জায়গায় একটু তফাৎ আছে, পাহাড় কিন্তু প্রাকৃতিক না, এটাকে আসলে ধরতে হবে, এটা রাস্তাঘাট পানির মতো একটা জায়গা। চিটাংয়ের পাহাড়কে অন্যভাবে কনসিডার করতে হবে, তাহলেই কিন্তু এই পাহাড়গুলো থাকবে পানি সলভ, নাহলে কিন্তু হবে না। দুটো কিন্তু একসাথে মিলিত, আলাদা না কিন্তু। জি, ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে জলাবদ্ধতা, এটা প্রতি বছরের একটি সমস্যা, এই জলাবদ্ধতা নিরসনের প্রস্তুতিকে আমরা দেখি কিনা, আমি একটু প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আর এই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশাত্মবোধক নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশাত্মবোধক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল যে জলাবদ্ধতা নিরসনের যে প্রস্তুতি, সেটি আসলে সেটি আমরা কি কতটা দেখি? মানে প্রতি বছরই কিন্তু একই রকম পরিস্থিতি আমরা চিত্রায়িত হতে দেখি। আসলে জলাবদ্ধতার মেইন যেটা সমস্যা, যেটা আসলে পলিটিক্যাল উইলের দরকার হবে। আসলে আমরা যখনই কোনো খাল, নদী ঠিক পার্শিয়ালি ভরাট করি, খাল বা পুকুর ভরাট করে ফেলি, তখন কিন্তু জলাবদ্ধতা হবে। এবং আপনি ন্যাচারালি, এটা চিটাং বলেন, ঢাকা বলেন, সিলেট বলেন, আমাদের অরিজিনাল যে খালগুলো ছিল বা অরিজিনাল যে পুকুরগুলো ছিল, আমরা যখনই লোভের বশবর্তী হয়ে ওগুলো ফিল আপ করছি, নতুন কি বলছে ল্যান্ড ডেভেলপ করতেছি নতুন কনস্ট্রাকশনের জন্য, তখনই কিন্তু আমাদের নর্মাল যে ড্রেনেজ চ্যানেলগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। এবং ঢাকাতে আপনি দেখবেন যে ঢাকাতে এত বন্যা আগে হতো না। প্রথম বন্যা হওয়া শুরু করলো ধর 1988-এর দিকে, বড় একটা বন্যা হলো, যখন কিন্তু পুরো ঢাকা শহরই প্রায় 2 মাস জলবদ্ধ ছিল। তারপর আবার 98-এ বন্যা হলো। কেন হচ্ছে? কারণ দেখেন, আপনি কিন্তু 70 সালে হয়নি। কারণ দেখা গেল যে এই সময়গুলো ঠিক আগ দিয়ে আমরা কি করছি, আমরা যত খাল ছিল, যত পুকুর ছিল ভরাট করছি। আমি যদি নামই বলি, ধরেন যে আমাদের যত বড় বড় প্রকল্প আছে, বসুন্ধরা, জলসেবা, এগুলো তো একসময় ফ্লাড ফ্লো জোন। তার মানে পানি এখান দিয়ে ঢাকায়, মানে যখন ফ্লাড হবে, মানে বৃষ্টি হবে অনেক, তখন পানি এগুলা পাত দিয়ে, মানে এই ক্যানেলগুলোতে বের হয়ে চলে যাবে। আমরা কি করলাম? আমরা কিন্তু ঢাকার, আপনি যদি গুগল ম্যাপ দেখেন, দেখবেন যে এগুলো সব সাদা সাদা ছোপ। ইভেন আমাদের উত্তরা থার্ড ফেজ, যেখানে এখন ডিপোটা হয়েছে, এবং উত্তরা থার্ড ফেজে যে জায়গাগুলো, ওটা কিন্তু সাদা ছোপ। তার মানে গত ধরুন 2006 বা 2000 সাল থেকে এগুলো সব কিন্তু কি করা হয়েছে, ফিল আপ করা হয়েছে, বালু দিয়ে ফিল আপ করা হয়েছে। তার মানে এখন যদি কোনো বন্যা হয়, পানিতে যাওয়ার জায়গা নেই, অটোমেটিক্যালি কি করছে, ওভার দিয়ে, মানে ল্যান্ডের উপর দিয়ে ফ্লো করতেছে। ল্যান্ডের উপর দিয়ে ফ্লো করলে আপনি কি হবে, জলাবদ্ধতা হবে। তার মানে আমাকে সাইদ ভাই একটু আগে যে কথা বললেন, যে আমাদের এই শহরগুলোকে, আসলে বাংলাদেশের যে কোনো শহরকেই আপনি যদি জলাবদ্ধতাকে দূর করতে চান, আপনি কিন্তু খাল খনন একটা করতেই হবে, এবং কোনোভাবে পুকুর, আর যে পুকুরগুলো আছে সেটা ভরাট করতে যাওয়া যাবে না। এটা কিন্তু স্ট্রং পলিটিক্যাল উইলের প্রয়োজন হবে। মানে পলিটিক্যাল উইল বা লিডারশিপ টপ থেকে যদি মানে আমাদের এখানে ইম্পোজ না করে, আমাদের এখানে, কারণ এখানে বিভিন্ন রকম ব্যবসায়িক গোষ্ঠী আছে, ছোট ছোট ব্যবসায়ী আছে, তারা চাবে জমি ভরাট করে কিন্তু বাসা তৈরি করতে, একটা ব্যবসার দিকে যায়। কিন্তু এইটাকে আসলে কোনো হতে অ্যালো করা উচিত হবে না। এবং এখন যেটুকু বাকি আছে, আপনি যদি ড্যাপে যান, ড্যাপের যে 95-এর যে ভার্সন আর এখন যে ভার্সন, দেখবেন যে ড্যাপের 95 ভার্সনে পুরো ঢাকা শহর, ঢাকার কথা যদি বলি, অজস্র মানে বলা আছে যেগুলো হচ্ছে আমাদের জলাধার। সেই জলাধার তো নাই। এখন যদি আমাদের ওটা সার্ভে করেন, দেখবে যে 99% জলাধারই নাই। তার মানে আপনি বৃষ্টি হলে পানিটা যাবে কোন দিক দিয়ে? সেই রাস্তাটা আমরা বন্ধ করে দিতে হয়। এখন আমাদের যেটা করতে হবে, যেগুলো মানে এখন পর্যন্ত টিকে আছে জলাধার, সেগুলোকে আমাদের স্ট্রং মানে কমিটমেন্ট দিয়ে ওগুলোকে বন্ধ করতে হবে, যে কোনোভাবে যে ফিল আপ করা না যায়, একদম পানিশমেন্ট হবে। আমাদের কিন্তু পানিশমেন্টের কথা বলা আছে ডিউ এর বিভিন্ন রুল এরিয়াতে, কিন্তু পানিশমেন্ট হয় না কারণই।
হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে যে খাল খনন কর্মসূচি সারা দেশে শুরু হয়েছে, এইটা আসলে কতটা সুফল? ওটা যেটা করা হতো সেটা তো জমির জন্য, কৃষি জমির জন্য, কিন্তু ঢাকার জন্য এটা অন্য স্টাইলে একটু নিতে হবে, যেটা উনি বলার চেষ্টা করছিলেন যে আমাদের জলাবদ্ধতা যাতে না হয় সেই জন্য যে জায়গাগুলো অরিজিনাল খাল ছিল, যদি সুযোগ থাকে, কনস্ট্রাকশন যদি না হয়ে থাকে তার মানে তো ওপেন আছে এখনো, সেখানে আপনার খালগুলো খনন করে পানি ফ্লোর ব্যবস্থা করতে হবে। তাহলেই আমাদের এই যে আমরা যে 100 কোটি কোটি টাকা দিয়ে মানে যেটা চিরাঙের কথা বলে এরকম তৈরি করছি, এটা কিন্তু প্রয়োজন নাই, কারণ আমাদের অরিজিনালি এই যে খালগুলো ছিল সেখানে পানি এমনি ফ্লো হতো। ধন্যবাদ। আমি স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ, আপনার কাছে আরো একবার আসি। বড় ধরনের দুর্যোগ মোকাবেলা, বিশেষ করে যে ঘূর্ণিঝড়, বাংলাদেশ এমনি অনেকটা দুর্যোগ প্রবণ একটি দেশ। আমি যদি একটু পরিসংখ্যান আপনাকে একটু বলি, যে 2015 থেকে 2020 পর্যন্ত 6 বছরে 1,80,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে শুধুমাত্র দুর্যোগে বাংলাদেশে, সেটি বছরে দাঁড়িয়েছে প্রায় 30,000 কোটি টাকা। এই জায়গায় আসলে বাংলাদেশের প্রস্তুতিকে আমরা দেখি প্রতি বছরই কম বেশি দুর্যোগের কবলে পড়তে হয় বাংলাদেশকে। দুর্যোগ তো নানা ধরনের দুর্যোগ আছে। সামুদ্রিক যে জলোচ্ছ্বাসের দুর্যোগ, আমি বলবো যে সরকার যে উদ্যোগটা আবহাওয়া অফিসে সতর্কবাণী করা, এটা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে সাকসেসফুলি। অ্যাডভান্স বলতে পারবে কখন কি, এতে কিন্তু লোকজন হচ্ছে। তার মানে আমাদের ডিজিটাল যুগে যেতে হবে। এই সরকারের ইচ্ছা যেমন ডিজিটালাইজেশন, এইটা আসলে আমাদের এখনো কিন্তু একটা বিশাল টোটাল, কোথায় কি পানি আসবে, কোন নদীতে কতটুকু পানি যাবে, এখন আসলে টেকনোলজি বলে দিতে পারবে। এখন সবকিছু কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে না, হবে আল্লাহর উপর, কিন্তু আমরা বলছি এটা টেকনোলজি, সেন্সর দিয়ে আপনি করতে পারবেন। আপনি এখনো সম্ভব আছে বিশাল করে, আপনার কোথায় ওয়াটার লেভেল বাড়ছে কমছে আপনারাই করতে পারবেন টোটাল স্টেশন দিয়ে। এটার দুর্যোগের ব্যবস্থাপনাটা প্রস্তুতিটা কতটুকু, এই প্রস্তুতি আমাদের নিতে হবে। এই যে পানির ওয়াটার লগিং, যেটা এই যে চট্টগ্রামে এবার যেটা হলো যে 4 ফিট পানি, তাহলে এই লোকগুলো যাবে কোথায়, এই লোকগুলো থাকবে কোথায়? আজকে তো চট্টগ্রাম শহর বলে অনেক মডার্ন ফেসিলিটি, এটা একটু গ্রামে যদি দুর্যোগটা হয়, ওরা তো একটা খাওয়ার ট্যাবলেটও পায় না, এই যে পানিটা পাবে কোথায়? তার মানে পানিটাকে প্রিজার্ভ করতে হবে। এই ইলেকট্রিসিটিগুলো কেয়ারফুলি, যত ইউটিলিটি সার্ভিস আছে এগুলো প্রপারলি অ্যাডভান্স আপনার করতে হবে, যেগুলো আসলে এমন সিকিউর করতে হবে যেন আসলে এতে মানুষ মারা না যায়। আমরা সবসময় বলি দুর্যোগের কারণে যতটুকু না মারা, আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের ডেভেলপমেন্টের কারণে লোক বেশি মারা যায়। অতএব সব আন্ডারগ্রাউন্ড লাইনগুলো, ওভারহেড লাইনগুলোকে প্রপারলি ট্রিট করতে হবে, ইলেকট্রিকগুলো, তাহলে আসলে লোকের মারা যাওয়ার সংখ্যাটা কমবে। আর আপনি যেটা বললেন, দুর্ভাগ্যজনক হলো সত্যি বাংলাদেশের প্রতিটা শহরের নিজস্ব বিল্ডিং রুল থাকার কথা। চট্টগ্রামের রুল আর ঢাকার রুল দিয়ে চট্টগ্রামে চালাতে তো হচ্ছে না। চট্টগ্রাম তো পাহাড়, চট্টগ্রামের নদী, অন্য চট্টগ্রাম, নেচারটাই ভিন্ন। সেখানে ঢাকার জিনিসদের রাঙ্গামাটিও চলছে, আপনার কক্সবাজারও চলতেছে, আবার আপনার ফ্ল্যাটল্যান্ড রাজশাহীতে হবে। অর্থাৎ প্রতিটা শহরের জন্য নিজস্ব আসলে আইন বা বিধিমালা, এই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা শুধু ল্যান্ড ইউজ করলে হবে না, তার ইমপ্লিমেন্টেশন কীভাবে, আজকের প্রকৌশলগত পরিকল্পনাটা কী হবে, আর্কিটেকচার পরিকল্পনাটা কী হবে, ওই জিনিসগুলো কিন্তু জোর দিতে হবে। আমি খালি এই জায়গায় বিল্ডিং মানে ইন্ডাস্ট্রি হবে, উন্নয়ন কর্তৃপক্ষ আছে কোথায়? না, আছে তো অবশ্যই, সিডিএ আছে, সিটি কর্পোরেশন আছে, দ্বৈততা আছে আমাদের। যে উনি যেটা, আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে দ্বৈততা। ধরেন ঢাকাতে রাজুকাতে, ঢাকাতে সিটি কর্পোরেশন আছে দুইটা, আবার চিটাঙে কি আছে, সিডিএ আছে, আবার চিনি সিটি কর্পোরেশন আছে। সারা পৃথিবীতে আপনি দেখবেন যে যেখানে সিটি কর্পোরেশন আছে সেখানে কিন্তু সিডিএ থাকার কথা না, কারণ কনফ্লিক্টিং ল। এবং আপনি দেখবেন যে উনি বলবে হয়তো যে 2009-এর হচ্ছে সিটি কর্পোরেশন ল, আবার রাজুকের ল হাতে কি 2006 হচ্ছে, 2008-এ ওটা হচ্ছে, আবার এখন 2025-এ হচ্ছে। এখন এগুলো সবগুলো তো কনফ্লিক্টিং। এখন কোনো একটা শহর চালাতে গেলে আমি মনে করি একটা সিটি মেয়রের আন্ডারে হওয়া উচিত, যার আন্ডারে দুর্যোগ মোকাবেলা, আপনি যে কথাটা বলছেন, দুর্যোগ মোকাবেলা থাকতে হবে, পুলিশ থাকতে হবে, ফায়ার থাকতে হবে। কারণ যখন একটা মানে সিটি বেসড কোনো ইনসিডেন্স ঘটবে, মেয়র উইল ওটাকে কোঅর্ডিনেট করবে। আবার পৃথিবী বা দেশ জুড়ে যখন ঘটনা, তখন কিন্তু প্রাইম মিনিস্টার বা ইয়ে করবে। তো আমাদের এখানে এই পলিসিগুলোতে কিছু গলদ আছে, এবং এগুলা আমাদের এসওডি বলে একটা জিনিস আছে, আপনি জানেন কিনা জানেন না, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, 1999-এ ফার্স্ট তৈরি হচ্ছিল, এটাকে আপডেট হচ্ছে 2009, লাস্ট হচ্ছে 2019-এ। এখানে কিন্তু বলে দেওয়া আছে কার কি রোল, কিন্তু আমাদের দেখা যায় যে কোনো একটা দুর্যোগ হলে এটাকে অ্যাক্টিভেট করা হয় না। সেটা অ্যাক্টিভেট, আমি নতুন সরকারের এসে আমি রিকোয়েস্ট করবো এটাকে অ্যাক্টিভেট করতে। এবং এখানে কিন্তু বলা আছে যে কোনো দুর্যোগ হলে একটা টেকনিক্যাল সাব কমিটি আছে, যারা মানে রিলেটেড ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিতে হবে, লং টার্ম শর্ট টার্ম প্ল্যান করতে হবে। আমাদের দেশে কিন্তু এটা নাই বললেই চলে, মানে করাই হয় না। আমাদের এখানে যে ঘটনা হয় তখন ওটাকে টেম্পোরারি ওটাকে সফার চেষ্টা করে, শর্ট টার্ম লং টার্ম যে প্ল্যানিং যে ব্যাপারটা সেটা নাই। কিন্তু এই যে আপনি ফ্লাডের কথা বলেন, ল্যান্ডস্লাইড বলেন, কোনোটারই কিন্তু আমাদের প্ল্যানিং নাই। তার মানে আমাদের এখানে নিয়মকানুন সব বলা আছে, ওই এসওডিতে সব বলা আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন গলত। জি,
আমি একটু আবারও যেতে চাই স্থপতি ডক্টর আবু সাইদ মাহমুদ আপনার কাছে, যে আমরা ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সবসময় কথা বলি এবং প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি কিছুদিন পর পরই ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে যায় বাংলাদেশ। আমরা ভেনেজুয়েলার ঘটনা লক্ষ্য করেছি। আমরা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলছি, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, সেই জায়গায় আসলে আমাদের প্রস্তুতি, বাংলাদেশের যে জনসংখ্যা ঘনবসতি। আজকে একটা মিটিংয়ে ছিলাম, আসলে আপনি যে নামটা বললেন ভেনেজুয়েলা ভূমিকম্পতে প্রচুর লোক মারা যায়, তাই তো? 18,000 না কত অফিসিয়ালি 3,000, মারা গেছে 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। মূল কারণটা ওখানকার ওনারা সবাই বলছেন, কারণ হচ্ছে বিল্ডিংগুলো আসলে প্রপার প্রকৌশল প্রফেশনাল দিয়ে করা না, মানে কোয়ালিটি কন্ট্রোল নাই, এবং কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করে না, আর্কিটেক্ট করে না, কোয়ালিটি। ঢাকার তো একই অবস্থা, 95% বিল্ডিং কোনো পেশাজীবী নাই। তাহলে আমাদের পেশাজীবী দিয়ে করতে হবে, তার নিয়ন্ত্রণও করতে হবে। দুইটা একসাথে কাজ যদি করেন তাহলেই। আপনি বিল্ডিং বানানোর সময় কনস্ট্রাকশন কি করলেন, আমরা ডিজাইন করে দিলাম, আমরা জানি না। কনস্ট্রাকশন প্রসেসও তো ইনভলভ হইতে হবে, তার ম্যাটেরিয়ালের কোয়ালিটি লাগবে, সবগুলো দেখতে হবে। তারপরে আপনার অকুপেন্সি সার্টিফিকেট। আজকে এটা রাজুকে কথা সরকারের সাথে, যে ভূমিকম্পের জন্য সবচেয়ে বড় দায়ী কিন্তু এই আইনগুলো, আইনের ইমপ্লিমেন্টেশন। একটা তো হলো যখন ভূমিকম্প হয় মাটির নিচে প্লেট নেওয়া যায়, কখন নড়বে আমরা কেউ জানি না, এটা নিয়ে আমাদের। কিন্তু একটা সহনশীল অবস্থায় ডিজাইন করলে মানুষের জীবন বাঁচানো সম্ভব। অর্থাৎ আইন যদি খারাপ হয়, আইন প্রণেতারা যদি না করেন, এই মৃত্যুর দায়ী কিন্তু আইন প্রণেতারই হবেন, যারা আসলে পেশাজীবীদের ইনভলভ করছেন না, যারা কন্ট্রোল করছেন না কোয়ালিটির। আর ভূমি মালিকরা তো আছেন, ওনারা তো জানেনই না, ওনারা তো জাস্ট ডেভেলপ করাই ওনাদের মেইন কারণ, যারা 1 স্কোয়ার ফিট বেশি পাবে। অতএব এই শহরে সুন্দর পরিকল্পনা দরকার, আধুনিক পরিকল্পনা দরকার, যাতে আসলে, এবং তার ইমপ্লিমেন্টেশন। আমি বারবার বলি, ইমপ্লিমেন্টেশনে জোর দিলেই কিন্তু ভূমিকম্প থেকে সেভ করা যাবে। আর ভূমিকম্পের সময় মারা গেল কিছু লোক, আর পরে মারা যায় অনেক, পরে ডিজাস্টার হয়, নানা ধরনের দুর্যোগ আসে। তখন এই ধরনের আপনার নানা ধরেন মেডিকেল কলেজগুলো, হসপিটালগুলো রেডি করে রাখতে হবে, ওদের ইলেকট্রিসিটি 24 ঘন্টা যেন থাকে, তাই না? খেলার ওপেন মাঠ থাকতে হবে, যেখানে আসলে মানুষ যেন যে আশ্রয় নিতে পারে। অ্যাম্বুলেন্স যেতে হবে, সে রাস্তাটা চড়া হইতে হবে। এই জিনিসগুলো পরিকল্পনা কিন্তু এখন নেওয়া সম্ভব। এখন নিলেই আসলে অন্তত মানে ক্ষয়ক্ষতির থেকে কিছুটা বাঁচানো যাবে। আর ভূমিকম্প হলে তো রক্ষা কিছুটা আমরা করতে পারবো যদি এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা ভালো করে করা যায়। এটা তো আনসারি আরো ভালো বলবেন। আমি ওনার কাছেই যাচ্ছি, অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি, আপনার কাছে আসি। আসলে আমাদের এই ভূমিকম্পের যে পূর্ব প্রস্তুতি বা পরবর্তীতে বা দক্ষ জনবলের কথা আমরা বলি, সেটি আসলে কতটা আছে বা কারা করবে, এই ধরনের কি আমাদের চিন্তা ভাবনা? আসলে সাইদুল যে কথা বলেন তার সাথে পূর্বক্ষে আমি যদি বলি যে ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেখানে প্রিপেয়ারনেস ছাড়া উপায় নেই। মানে উনি ঠিকই বলেছেন যে আমরা সবসময় আমাদের দেশে দেখা যায় যে সবাই আমরা কিন্তু ইকুইপমেন্ট কিনতে ব্যস্ত। আপনি দেখবেন যে টার্কি আর্থকুয়েকে যদি যান, ভেনেজুয়েলাতে ওইভাবে আসলে দেখা যাচ্ছে না, কারণ ভেনেজুয়েলার সাথে অর্থনৈতিক এবং ওদের লোকেশন ওয়াইজ একটু প্রবলেম আছে। বাট যখন টার্কিতে আর্থকুয়েক হলো, 50,000 লোক মারা গেল, দেখা গেল যে প্রায় কয়েকশো লোককে মাটির তল থেকে উদ্ধার করতে, পার হেড প্রতি লোককে উদ্ধার করতে প্রায় 30 লাখ থেকে 40 লাখ টাকা খরচ হচ্ছে, কারণ প্রচুর রিসোর্স ব্যবহার করতে হচ্ছে। এখন এটা কিন্তু আফটার আর্থকুয়েক। বিফোর আর্থকুয়েক যদি ওখানে প্রিপেয়ারনেস থাকতো, টার্কিতে কিন্তু আসলে ইস্তাম্বুল অথবা আঙ্কারাতে সব কিছু আছে, কিন্তু যেখানে আর্থকুয়েকটা হচ্ছে এত দূরে, ওটা একটা রিমোট এলাকা। তো ঢাকায় যদি হয়, আমরা আঙ্কারার কথা না বলে ঢাকা, এখন ঢাকা কি আঙ্কারার মতন, ইস্তাম্বুলের মতন তা না, কিন্তু আমাদের এখানে প্রিপারেন্স নাই বললেই চলে। উনি যেটা বলছেন কিছু ট্রু, যে আমাদের এখানে বেশিরভাগ বিল্ডিংয়ে হচ্ছে টেকনিক্যাল লোক দিয়ে ডিজাইন করা নাই। এবং ঢাকাতে প্রায় 21 লাখের মধ্যে 6 লাখ ভবন আছে, যেগুলো 6 তলা 4 তলা থেকে 20 তলা। সেগুলোর মধ্যে দেখবেন যে বেশিরভাগই আমাদের একটা স্ট্যাটিস্টিক্স বলছে 3,000 বিল্ডিং হচ্ছে 10 তলার উপরে। সেগুলো কিন্তু টেকনিক্যালি সাউন্ড, কারণ ওটার প্রতি ইনভেস্টমেন্ট বেশি। বাকি যে 6 তলা বিল্ডিং আছে, ধরেন আমাদের রাফলি 5 লাখের মতন হতো, এগুলো কিন্তু নজরদারির প্রয়োজন আছে। আমি মনে করি শর্ট টার্ম লং টার্ম আমাদের যেটা করা উচিত, শর্ট টার্মে আমাদের, আপনি যে প্রশ্ন করতে তার এখানে উত্তরটা আসবে, আমাদের বিল্ডিং কোড এনফোর্স করতে হবে। কারা করবে? রাজু? তার পক্ষে তো সম্ভব না, আমাদের থার্ড পার্টি এনগেজ করতে হবে। রানা প্লাজার পর আমরা বিল্ডিং চেক করেছি কি থার্ড পার্টিতে। থার্ড পার্টি মানে আপনি দেখবেন যে গাড়ির লাইসেন্স আমরা এখন কীভাবে করি, গাড়ির লাইসেন্স কিন্তু একটা থার্ড পার্টি কোম্পানি, যে আমরা হাতের ছাপ দিই, ছাপ দিয়ে সে কাগজপত্র প্রস্তুত করে বিআরটিএকে দেয়, বিআরটি আমাদের লাইসেন্সটা দেয়। ঠিক একইভাবে রাজুক তো আমাদের অকুপেন্সি সার্টিফিকেট দিবে, যে সাইড ভাই বললো, কিন্তু এটার যে ডকুমেন্টেশন সেটা তো রাজুকের পক্ষে সম্ভব নয়, টেকনিক্যাল নোহাই না রাজুকের নাই। এটার জন্য থার্ড পার্টি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং প্ল্যানিং
এবং অন্যান্য মানে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ইঞ্জিন এদের নিয়ে সমন্বিত একটা কোম্পানি থাকবে। এরকম অনেক কটা কোম্পানি দেশে আছে অলরেডি 100টা। এরা কি করবে, এরা বিল্ডিংটার যখন নতুন বিল্ডিং হবে তখন বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোলের কথা আসছে, বিল্ডিং গুণগত মান ঠিক আছে কিনা সেটা চেক করে সার্টিফিকেট দেবে, রাজুক ওটার বেসিসে অকুপেন্সি সার্টিফিকেট দেবে। এটা একটা গেল। দ্বিতীয় জিনিস শর্ট টার্মে আমাদের যেটা করে ট্রেনিং। আমি বলছি 100টা কোম্পানি বা 200টা কোম্পানি, কিন্তু যখন 6 লাখ বিল্ডিং এর কথা আসবে পুরো বাংলাদেশ জুড়ে আর বিল্ডিং, এই 100টা কোম্পানি নট এনাফ। আমাদের তাহলে কি করতে হবে, যারা এক্সিস্টিং প্রফেশনাল আছে তাদেরকে আর্থকুয়েক দিকে ট্রেনিং দিতে হবে, আর্কিটেক্ট, প্ল্যানার, ইঞ্জিনিয়ারদের। দ্বিতীয় যেটা করতে, আমাদের যারা সদ্য পাস করা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তাদেরকেও একটা ট্রেনিং দিতে হবে। তাদের জন্য ট্রেনিংটা একটু বড় হবে, লঙ্গার হবে, কারণ তারা তো ফ্রেশ। আর যারা পুরনো আছে তাদেরকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিং দিলে এনাফ। তার মানে আমাদের যেটা হচ্ছে শর্ট টার্মে আমাদের কিন্তু বিল্ডিং কোড এনফোর্স করার জন্য পর্যাপ্ত ইঞ্জিনিয়ার নাই, সেটা আর্কিটেক্ট নাই, প্ল্যানার নাই, ওদেরকে একটা ব্যবস্থা করতে হবে। লং টার্মে কিন্তু আমাদের অনেক কাজ। শর্ট টার্মে আমি কিন্তু বলেছি নতুন যে বিল্ডিং হচ্ছে, লং টার্মে আমাদের কি অনেক বিল্ডিং আছে অলরেডি। ঢাকাতে 6 লাখ, চিরাঙে ধরেন 3 লাখ, অন্যান্য শহরে সব মিলে হয়তো 10 থেকে 20 লাখ আছে। এই বিল্ডিংগুলো কিন্তু চেক করতে হবে। চেক করে কি করতে হবে, যেটা সাইদ ভাই অভিযোগ করছেন যে 95% বা 90% বিল্ডিং খারাপ না হলে তো প্রমাণ করতে হবে। রানা প্লাজার পর কিন্তু আমরা এই প্রসিডিউরে গেছি, অর্থাৎ বিল্ডিংয়ের কংক্রিট কেটে, বিল্ডিং রড কেটে, বিল্ডিংয়ের কম্পিউটার মডেল করে আমরা প্রমাণ করেছি যে বিল্ডিংগুলো ভালো না খারাপ। সেই প্রসিডিউরটা করতে গেলেও কিন্তু আমাদের আবার থার্ড পার্টি ইনভেস্ট করতে হচ্ছে। তো জিনিসটা হচ্ছে যে শর্ট টার্মে যেরকম বিল্ডিং কোড এনফোর্সমেন্টের ব্যাপার আসবে, ট্রেনিংয়ের ব্যাপারটা আসবে, লং টার্মে আমাদের বিল্ডিং চেক করার জন্যও কিন্তু আমাদের বিশাল একটা দক্ষ জনবল তৈরি করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রত্যেকটা শহরের জন্য আমাদের রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। এখানে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, প্রথমে প্রশ্নটা করছেন জলাবদ্ধতা। ঢাকাতে আমি যদি বলি, ঢাকাতে এখন থেকে 20-30 বছর আগেও কিন্তু মানে জলাধার ছিল, পানি ফ্লোর জায়গা ছিল। এই জলাধার যখন আপনি ফিল আপ করবেন সেটা কিন্তু ভূমিকম্পের জন্য খারাপ। এটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে মেক্সিকো। মেক্সিকোতে 85 সালে শহর থেকে 400 কিলোমিটার দূরে একটা 8 মাত্রা ভূমিকম্প হল, কিন্তু মেক্সিকো শহরে 15,000 লোক মারা যায় হাই রাইজ বিল্ডিং ভেঙে, কারণ নরম মাটি বোধহয় বাসা তৈরি করেছে। তো এইটাও আমাদের কিন্তু জলাধার যখন ফিল আপ করবেন ওই মাটিটা নরম মাটি হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো সবই সলিউশন আর দেয়ার, অ্যান্ড স্ট্রং পলিটিক্যাল উইল প্রয়োজন হবে এগুলাকে একটা ট্র্যাকে আনার জন্য। আমি আসবো ওই বিষয়ে আলোচনার জন্য। আমি আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সম্প্রতি নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরও একবার স্বাগত জানাচ্ছি দেশ সম্প্রতিকে। আমার সঙ্গে আছেন স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ। আমি একটু আপনার কাছে আসি। এই যে দুর্যোগ মোকাবিলার কথা বলছেন, আমরা বছরে 30,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ শুধু দুর্যোগের কারণে। এটা তো হচ্ছে আর্থিক ক্ষতির কথা বলছি, প্রাণহানি বা অন্যান্য ক্ষতিও কিন্তু রয়েছে সেই সঙ্গে। মানে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? এবং আপনি বলছিলেন যে উত্তরণের উপর প্রতিটা ডিজাস্টার আগের প্রিপেয়ারনেসটা অনেক বেশি, এবং একটা আইন করতে হবে যেটা শর্ট টার্ম এবং লং টার্ম। এই আইনটা হবে আপনার পরিকল্পিত নগর যেন নষ্ট না হয়, ভূমিকম্পতে মানুষ যেন, একটা বিল্ডিং যেন মানুষের গায়ে না পড়ে, রাস্তাটা চড়া হইতে হবে, এই জিনিসগুলো, বা বিল্ডিংটা প্রপারলি করলো কিনা এই পরিকল্পনাটা। আমরা সবসময় বলি যে আর্থকুয়েকে যতটুকু লোক না মারা, বিল্ডিং ধসে তত লোক মারা যাবে এবং তার পরবর্তী সমাজে মারা যাবে। এটার জন্য যে সমন্বয়হীনতা, আমরা বারবার বলে আসতেছি একটা কথা, কিন্তু এটা সবাই ইন জেনারেল টার্ম বলি, আমাদের সমন্বয় নাই। কিন্তু এই জায়গায় আমি একটা স্পেসিফিক্যালি বলবো, 2016-তে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পাস হয়। ন্যাশনাল বিল্ডিং কোডে যারা তৈরি করেছেন আন্ডার দ্য জেআরসি স্যারের সভাপতিত্বে, সকল অর্গানাইজেশনের সিনিয়র প্রফেসররা, এক্সপার্টরা, প্রফেশনাল বডির প্রেসিডেন্টরা মিলে প্রস্তাব কি দিল, বাংলাদেশে একটা বিল্ডিং রেগুলেটরি কমিশন তৈরি করার জন্য। কমিশন হয় সকল মন্ত্রণালয়ের উপরে, আপনি জানেন, যারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। দুর্নীতি দমন কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইলেকশন কমিশন, নানা কমিশন। তাহলে হয় কি, পুরো সবাইকে এক ছাত্র আমব্রেলার নিচে আনতে পারবে। আলটিমেটলি কি হলো, এত পার হওয়ার পরে লাস্টে যখন ওরা ওয়ার্কস মিনিস্ট্রিতে গেল, যেহেতু ওয়ার্কস মিনিস্ট্রি বিএনপিসি করার অধিকার রাখে, ওনারা সি বাদ দিয়ে এ করে দিল, অথরিটি হলে মানে ওনাদের। এই অথরিটি কি পারবে সিটি কর্পোরেশনকে কন্ট্রোল করতে? এই অথরিটি কি পারবে প্রতিটা উপজেলা কন্ট্রোল করতে? যে এলজেডি লোকাল গভর্নমেন্ট তো পুরো বাংলাদেশে, আর উন্নয়ন কর্তৃপক্ষ কয়টা? 5-6টা। আমাদের ওয়ার্কস মিনিস্ট্রি কন্ট্রোল করবে উন্নয়ন কর্তৃপক্ষ, আর পুরো বাংলাদেশ কন্ট্রোল করবে স্থানীয় সরকার। তাহলে এদের তো কোঅর্ডিনেশন লাগবে। কোঅর্ডিনেশনের জন্য আমরা চেয়েছিলাম একটা কমিশন হোক। কমিশন বাদ দিয়ে এখন অথরিটি করেছেন। যতদিন পর্যন্ত কমিশন না হবে, স্বতন্ত্র না হবে, আর কমিশনের একটা অ্যাডভান্টেজ হলো কমিশনে ওই সংক্রান্ত ওই রিলেটেড প্রফেশনালরা কমিশন চালায়। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কারা চালাচ্ছেন? কমিশন কেন হচ্ছে না বা করছে না, এটা কি
কি মনে করছে না হয়? ক্ষমতার জন্য ক্ষমতা চলে যাবে। কাদের এটা তো ক্ষমতা একটা চলে বিশাল যাবে? ক্ষমতা প্ল্যান পাস করা, আপনি তো বুঝতে হবে এই পাওয়ারটা তো আমি কেউ দেশের কথা চিন্তা করলে এটা যাবে। তো আশা করি বর্তমান সরকার উদ্যোগ নেবেন। আজকে অনেক কথা হচ্ছিল যে আসলে এটা একটা কমিশনের দিকে যাওয়া উচিত। ইভেন যারা ভূমিধসের জন্য বিল্ডিং, যারা বেআইনি ভূমিগুলো, তাকে বিল্ডিংগুলোকে অবৈধ করা যায় কিনা, যেগুলো অবৈধ অংশটুকু ইঞ্জিনিয়ার দিয়ে বা যারা টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে চেক করে ওটাকে আবার আগের অবস্থা আনা যায় না, কিছুটা সেটব্যাক মানা যায় কিনা, এটা অলরেডি চেষ্টা আছে। কিন্তু আমাদের সবসময় দাবি থাকবে প্রফেশনালদের একটা কমিশন দরকার। আমাদের পাশের দেশে আছে, ইন্ডিয়াতে আছে, কলকাতায় আছে, কমিশন আছে। এই কমিশন হলো সবার উপরে, রাষ্ট্রপতির আন্ডারে, প্রধানমন্ত্রীর আন্ডারে, মন্ত্রণালয়ের ঊর্ধ্বে। তাহলে ওরা নিরপেক্ষ কাজ করবে, প্রফেশনালরা কাজ করবে। আর প্রফেশনাল কাজ প্রফেশনাল না করলে যা হবার তাই হবে, দুর্যোগ হবে, লোক মারা যাবে। এই দায়িত্বটা কিন্তু, লোক মারা যাওয়ার দায়িত্ব কিন্তু যারা এটা তৈরি করছেন তাদেরই নিতে হবে। এইটা আমি জাস্ট সাথে একটু অ্যাড করি। ইন্ডিয়াতে যেটা আছে, অন্যান্য অনেক দেশে থাকতে পারে, সেটা হচ্ছে ওদের ওখানে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়, যেরকম বাংলাদেশের ডিডিএম আছে, ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা হেডেড বাই এ এডিশনাল সেক্রেটারি, হি ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি। কিন্তু ইন্ডিয়াতে যেটা ওরা বলে এনডিএমএ, যদিও অথরিটি, বাট এটা নট আন্ডার মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওটা সরাসরি প্রাইম মিনিস্টারের আন্ডারে। ওটা হেডেড বাই একজন, মাঝে মাঝে চেঞ্জ হয়, একজন এখন কারেন্টলি একজন জেনারেল, আর্মি জেনারেল, বাট ওটা ইউনিভার্সিটির প্রফেসরও হেড করতে পারে, মানে যে এক্সপার্ট। বাট যেহেতু সরাসরি প্রাইম মিনিস্টারের আন্ডারে, তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। তো এই কমিশনটা যদি করতো, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিত এদেরকে, অটোমেটিক্যালি তার অথরিটি কিন্তু ওভার অল দি মিনিস্ট্রি, তার মানে দে ক্যান কোঅর্ডিনেট দ্য হোল থিং। এখন কিন্তু এই যে অথরিটি কিন্তু কোঅর্ডিনেট করতে পারে, সে তো যদি এডিশনাল সেক্রেটারি, সে কিন্তু সেক্রেটারির দিকে তাকায় থাকে, সেক্রেটারি যদি তাকে বাইরে যেতে বলে বাইরে যাবে, ডান দিকে ডানে যাবে। তার কিন্তু ক্ষমতা অনেকটাই কাটেল করা, মানে আপনি বলতে পারেন ডানা মেলার আগেই তার ফিতা মানে ডানা কেটে। এখন কমিশন বা এই অথরিটি যখন একজন প্রাইম মিনিস্টার এটাকে নিয়োগ দেন, তখন অটোমেটিক্যালি তার পাওয়ার থাকে, এবং সে যেটা করবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে, এবং এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট তার 5 বছরের জন্য থাকবে। এখন যেটা আছে অথরিটি, তার মানে সেক্রেটারি, মানে এডিশনাল সেক্রেটারি থেকে রিটায়ারমেন্ট করলে তো সে পরেই আউট হয়ে যাচ্ছে, আর সে ওখানে থাকবে না, সে আরও পাওয়ারফুল পজিশনে যাওয়ার চেষ্টা করবে। যদি টেকনিক্যাল লোকরা এখানে বসে বা প্রফেশনাল লোকরা বসে, অটোমেটিক্যালি তারা কিন্তু একটা মানে সমন্বিত কাজ করতে হবে, কোঅর্ডিনেশনটা বেটার হবে। আপনি দুর্যোগ মোকাবেলায় লং টার্ম এবং শর্ট টার্ম পরিকল্পনার কথা বলছেন, সেক্ষেত্রে একটি পলিটিক্যাল কমিটমেন্ট বা সলিউশনের কথা বলছেন, সেটি কেন হচ্ছে না, বা সেটা তো বললাম, মানে একদিন কেন হয়নি, দরকার? মানে একদিন হয়নি, কিন্তু এখনো মনে হচ্ছে রাইট টাইম, কারণ এখন নতুন সরকার এসছে। আমি থ্রু আপনাদের এই প্ল্যাটফর্মে আমরা রিকোয়েস্ট করব যে এখানে পলিটিক্যাল কমিটমেন্ট না হলে, দেখেন, পলিটিক্যাল কমিটমেন্ট যদি এখন ইনশাল্লাহ আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কমিশনগুলো হয়ে যাবে। কারণ কমিশনগুলো এই জন্য প্রয়োজন, এটা খালি নট অনলি বিবিআরএ, আমাদের ওই এনডিএমএ যেটা আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে, সেটাও কিন্তু কমিশন দরকার। কারণ ওখানেও দেখা যাচ্ছে হেডেড বাই এডিশনাল সেক্রেটারি, সেও কিন্তু কাজ করতে পারে না, সে সবসময় তাকে থেকে দুর্যোগ মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করবে। আর সে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার নাম বলছি বারবার, কিন্তু রিয়ালিটিতে এক্সাম্পল হিসেবে আমাদের কাছে তো নিয়ারেস্ট দেশ, এবং ইয়াতেও আছে, নেপালও আছে। নেপালও এটা সরাসরি প্রাইম মিনিস্টার কন্ট্রোল করে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিল্ডিং রেগুলেটরি, ডাইরেক্টলি কন্ট্রোল বাই দি প্রাইম মিনিস্টার। এবং এগুলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ইলেকশন কমিশন যেরকম করলে যেটা সুবিধা হচ্ছে কি, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে, কোঅর্ডিনেট করতে পারে, এবং ডিসিশন প্রাইম মিনিস্টার সরাসরি তাদেরকে দেয়। এবং ওই এনডিএমএ যেটা আছে, ওখানে ওটার চেয়ারম্যান কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং এনডিএমএর যে চেয়ারম্যান, সে হচ্ছে ওটার মেম্বার সেক্রেটারি, তার মানে ভেরি হাই পাওয়ার্ড। তো এইরকম না করলে তো আমাদের হবে না, আমাদের তার মানে ওখানে থাকলে অটোমেটিক্যালি পলিটিক্যাল উইল আসবে, কারণ যেহেতু পিএম ওটার সাথে ইনভলভ, উনি তো চাবে যে ভালো কিছু বাস্তবায়ন হোক। তো আমরা আশা করছি যে এই ভালো দিকে আমরা হয়তো যাবো, কারণ কোঅর্ডিনেশন আমাদের এখানে মেজর প্রবলেম। এই বললাম না, দ্বৈততা আছে, সিটি কর্পোরেশনের ল আছে, আমাদের ফায়ারের ল আলাদা, আমাদের রাজুকের ল আলাদা। এখন যখন আমরা একটা দেশে কোনো দুর্যোগ আসবে, ঢাকা যদি একটা বিল্ডিং ভেঙে পড়ে, দেখা যাবে সিটি কর্পোরেশন একবার চিন্তা করছে, রাজুক একবার চিন্তা করছে, ফার্স্ট 3টা কমিটি ফর্ম করে, সবসময় দেখবেন। আমি আসলে এফার্ট টাওয়ার থেকে শুরু করে সিদ্ধিবার সবগুলো কমিটিতে আছি কাজ করতে, দেখা যায় 3টা করে কমিটি ফর্ম করে, ওদের একটা রিপোর্ট দেয়, এর একটা সমন্বিত। তো সমন্বয় করতে গেলে বিবিআরএ বা বাংলাদেশ রেগুলেটরি কমিশন যদি থাকতো, তাহলে কিন্তু এটা হতো না, সেই তখন এটা একটা সিঙ্গেল বডি থেকে করতো। তো এই দ্বৈততা পরিহার করতে হবে পলিটিক্যাল উইলের মাধ্যমে, যে বললাম, এগুলাকে একটু পাওয়ারফুল করতে হবে, যাতে মিনিস্ট্রির আন্ডারে না, এটা সরাসরি একদম টপ লিডারশিপের আন্ডারে থাকে। জি, আমি একটু আবারও যেতে চাই স্থপতি ডক্টর আবু সাইদ মাহমুদ, আপনার কাছে, যে পলিটিক্যাল কমিটমেন্টটা মানে কেন হচ্ছে না, বা এখন কতটা জরুরি, আপনি একটু এই বিষয়ে যদি কিছু বলেন। আমি বলবো পলিটিক্যাল কমিটমেন্ট তো আছেই, উনি চাচ্ছেন এই সরকার, আমরা যে ইলেকশন এজেন্ডায় দেখি কিন্তু এই কথাগুলো আছে,
কিন্তু যারা বাস্তবায়ন করবেন ওই জায়গায় আসলে কন্ট্রোলটা দরকার। আচ্ছা, আমরা নিচে প্রফেশনালরা আছে, উপরে চাওয়াটা আছে, তাহলে এই ব্রিজিংটা দরকার, এই ব্রিজিংটার অভাব আছে। এই ব্রিজিংটা যতদিন না হবে হবে না। আপনি একটু আগেই বললেন যে ঢাকা শহর দুজন কন্ট্রোল করে, সিটি কর্পোরেশন মেয়ররা আবার রাজুক কন্ট্রোল করে, এক একজনের এরিয়াতে ওভারল্যাপ পড়ে। তো এই ওভারল্যাপিংটা কন্ট্রোল করতে হলে একটু হায়ার বডি লাগবে, তাহলেই কিন্তু পলিটিক্যাল উইল আছে। পলিটিক্যাল উইল নাই আমি বলবো না। আজকে মন্ত্রণালয় যেভাবে ধরেন এই যে রাজুকের জনসেবা হচ্ছে না কেন, এটা নিয়ে প্রশ্ন যখন উঠলো, সাথে তো আমরা বললাম ডিজিটাল করতে হবে। উনি সাথে তো বলে আমরা এই সরকারের তো এজেন্ডাই ডিজিটাল করা, মানুষ ছাড়া পাস হবে, মানুষ থাকলেই তো করাপশনটা বাড়বে বা প্রতিবন্ধক বাড়বে। তো ওনারা তো চাচ্ছে, কিন্তু আমরা তো করছি না। আমরা কারা এটা আইডেন্টিফাই করতে হবে। ওই জায়গাটা আইডেন্টিফাই করে যদি আমরা ইনভলভ হতে পারি, তাহলে সরকারের চাওয়া এবং তারই এটা মিলবে, না হলে 4 বছর পরে দেখবে একই তিমিরেই আমরা পড়ে থাকবো। জি, আমি একটু আনসারী স্যারের কাছে একটু আবারও যেতে চাই, আপনার শেষ কথা জানতে চাই যে দুর্যোগ মোকাবেলা আমাদের আপনার শেষ যে প্রস্তাবনাগুলো সেগুলো যদি আপনি বলেন। আসলে দুর্যোগ তো আসবেই, কিন্তু আপনি যদি আমি একটা করে যদি দুর্যোগ বলতে ধরেন ল্যান্ডস্লাইড বুঝি, দুর্যোগ বলতে ফ্লাড বুঝি, দুর্যোগ বলতে সাইক্লোন, দুর্যোগ বলতে আর্থকুয়েক, এগুলো প্রত্যেকটারই সলিউশন আছে। ল্যান্ডস্লাইডে যেরকম আমরা অনেকভাবে চেষ্টা করেছি যে ল্যান্ডস্লাইড, একটা হচ্ছে ল্যান্ডস্লাইডে হচ্ছে আমাদের মেইনলি ম্যানেজমেন্ট একটা ইস্যু। দ্বিতীয় জিনিস হচ্ছে কোথাও যদি ল্যান্ডস্লাইড হয়ে যায় ওই পাহাড়টাকে কোথাও সেভ করা যায়। আমরা ব্যাম্বু দিয়ে গত 5-6 বছর আগে উখিয়াতে আমরা ল্যান্ডস্লাইড মোকাবেলা করছি, ওটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু যেই জায়গায় ওইটা দেয়নি সেখানে দেখবে রিসেন্টলি ফেল করছে। আবার দেখা যাচ্ছে যেখানে নরম মাটিতে আমাদের খারাপ ফ্লাড ফ্লোজন, ওখানেও মাটি ইম্প্রুভ করা যায়। তো সব মিলে আসলে যেটা হচ্ছে সলিউশন আর দেয়ার, কিন্তু সেটাকে ওই এখানেও ঘুরে ফিরে পলিটিক্যাল উইল, ওই উনি যেটা বলেন যে উপরে একটা চাহিদা আছে, নিচে আমরা আছি, কিন্তু এই ব্রিজিংটা করবে কি? এখন ব্রিজিং দায়িত্ব আর কিছুটা আমলাদের, কিন্তু আমার এখানে পলিটিক্যাল লিডারশিপ বা লোকাল এমপি, কারণ একজন লোকাল এমপির আন্ডারে তো অনেক প্রবলেমগুলো অ্যারেস্ট করে, ওনার যদি এটা সলভ করতে এগিয়ে আসেন, উনি দেখবেন যে সলভ করতে গেলে টেকনিক্যাল লোকের সাহায্য প্রয়োজন। উনি যদি ওটা আমাদের সাথে প্রাইম মিনিস্টার বা মিনিস্টার মানে কনসার্ন মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের সাথে লিঙ্ক করে দেন, তাহলে কিন্তু সলভ হবে। এবং যখন ওনারা দেখবেন যেভাবে সলভ হচ্ছে, তখন বুঝবেন যে বিয়ন্ড আমলাতান্ত্রিক মানে আমলাতান্ত্রিক জটিলতার বাইরে যে কাজটা করতে হবে। আমাদের এখানে যে প্রবলেম হচ্ছে আমলাতন্ত্র আমাদেরকে অনেকখানি বিপদে যেতে বাধ্য করছে। আমি একটু আরেকটি ভিন্ন প্রসঙ্গেও যেতে চাই। আমাদের দেশে ঘূর্ণিঝড়ের প্রবণতাটা অনেক বেশি, সেক্ষেত্রে আসলে উপকূলে যে প্রস্তুতির কথা নিয়ে আপনারা কথা বলছিলেন, যে উপকূলকে রক্ষার ব্যাপারে আসলে সেই ধরনের প্রস্তুতিকে আমরা দেখি এখানে বছরই কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে না, পড়তে আমাদের হয়। এখানে আপনি জানেন কিনা জানি না, আমাদের অল এলং কোস্টে 114টা পোল্ডার আছে। জি, এটা সিজিএস ওয়াটার বোর্ডের করা, যেটা আসলে বাঁধগুলো তৈরি করা হচ্ছে যাতে জলোচ্ছ্বাস যখন আসে গ্রাম যেগুলো আছে ওগুলোকে রক্ষা করার জন্য, এগুলোকে রেগুলার মেনটেন্যান্স করতে হবে। আপনি জানেন কিনা জানি না, 2007 সিডরের পরে প্রায় 10টা না 15টা পোল্ডার নষ্ট হয়ে গেছে, ওগুলো রিপেয়ার করতে। কিন্তু এই রিপেয়ারের মধ্যে টেকনিক্যাল লিটিসের প্রবলেম আছে, যেভাবে রিপেয়ার করা হচ্ছে আমরা ওটা অ্যাসেস করেছি, ঠিকমতো করা হয়নি। মাটি দুর্মুজ করা খুব সিম্পল জিনিস, মাটি দুর্মুজ না করলে মাটি কিন্তু রাখতে পারবেন না। দেখা গেলো যে আমরা অ্যাসেস করে দেখি দুর্মুজ করা, তার মানে আরেকটা বড় সাইক্লোন আসলে কিন্তু আবার ফেল করবে। এখানেও আমি বলবো যে পলিটিক্যাল উইল একটা প্রয়োজন। যখন এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো হয়, তখন একটা টেকনিক্যাল কমিটি করে কিন্তু টেকনিক্যাল কমিটি ওভারসি করা দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ওয়াটার বোর্ড যখন কাজ করে, সেই টেকনিক্যাল কমিটি তোয়াক্কা করে, সে নিজেরই করে ফেলে। তো কারণ হচ্ছে যে এই যে অ্যাসেসমেন্টের ব্যাপারটা, কোয়ালিটি কন্ট্রোল, এটা কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে যেমন কোয়ালিটি কন্ট্রোল, বাদের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্সটা কে দিবে? তার মানে কাউকে দিয়ে করাতে হবে, অর্থাৎ থার্ড পার্টি কাউকে দিয়ে চেক করাতে হবে যে বিল্ডিংটা ঠিক আছে, মাটিটা ঠিক মতো তৈরি করা হচ্ছে, বাঁধটা ঠিক মতো তৈরি করা হচ্ছে, একটা থার্ড পার্টি থেকে একটা সার্টিফিকেশন আসতে হবে। আমাদের সেই প্রসেসটা কোনোদিনই ফলো করা হয় না। জি, আমি একটু আবারও যেতে চাই স্থপতি ডক্টর আবু সাইদ মাহমুদ, আপনার কাছে। আমরা বন্যার সংখ্যা দেখছি, কয়েকটি জেলা বন্যার প্রবণতা আমরা দেখেছি। আমরা সুনামগঞ্জের বন্যা গত বেশ কয়েক বছর ধরে ভুগিয়েছে বাংলাদেশের মানুষকে, সেখানে একটি রাস্তা বাঁধ নির্মাণের কারণে, রাস্তা তৈরি করার কারণে সে বন্যা আরো প্রকট হয়েছে। মানে এই ক্ষেত্রে আসলে এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? বন্যা কিভাবে আরো কমিয়ে আনা যায়? বন্যা পুরোটা তো কমানো যাবে না, বন্যা একটা সার্টেন লেভেলে আসবেই। এটা সহনীয় পর্যায়ে নিয়ে কত অল্প সময়টা চলে যায় পানিটা, সেটাই আমাদের তো টার্গেট। যারা কারিগরি ব্যক্তিরা ওটাই দেখবেন, কিন্তু করার আগে যখন আসলে সরকার প্রধান অন্যরা অনেকেই চাবেন, এই যে যেই কথাটা বললেন, একটা বিশাল রাস্তা হাওড়ের মিঠামইন পর্যন্ত গেল, এটা তো পুরো হাওড়ের ভেদ করে চলে গেল, তাহলে পানির ফ্লো জোনটাকে নষ্ট করে ফেললো। তাহলে এই জিনিসগুলো যদি প্রপারলি করে তাহলে হয়তো কিছুটা সহনীয় হবে। পানি তো আসবেই, আর এখন সারা দুনিয়া সি লেভেল রাইজ হচ্ছে, উন্নত বিশ্বের কারণে আমরা তো দরিদ্ররা আমাদের যেমন বড় লোকদের বিল্ডিং এর কারণে গরিব ভুগছে, পাহাড় ধস হচ্ছে, তেমনি উন্নত বিশ্বের কারণে আমরাও সমস্যায় পড়তেছি। কিন্তু সমস্যায় আমরা
জানতে হবে আমরা কিভাবে বাস করতে পারি। পানির সাথে কিন্তু আমরা বাস করা আমরা জানি, আমরা কিভাবে সাঁতার কাটতে হয়। একটা ইউরোপিয়ানকে পানিতে এলে পারবে না, আমি কিন্তু নদী পার হয়ে যেতে পারবো। তার মানে আমরা আমাদের যে উইজডমটা আছে, আমাদের যে ট্রেডিশনাল ভার্নাকুলার উইজডম দিয়েই কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমার ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এসে কিন্তু বাংলাদেশকে সলভ করে দিয়ে যেতে পারবে না। আমার পানির স্রোত কেমন জানতে হবে, আমার মাটিটা কেমন জানতে হবে, ভবনটা কেমন জানতে হবে। তাই আমার সবসময় এটা থাকবে, এই ধসগুলো লোকাল এক্সপার্টরা যদি জড়িত হয় ফাইন, ইন্টারন্যাশনাল গ্লোবাল নলেজ তো লাগবেই। গ্লোবাল নলেজ এবং লোকাল জিনিসটা দিয়েই কিন্তু দেশকে এগিয়ে নিতে হবে সবগুলো দুর্যোগ মোকাবেলার জন্য। অসংখ্য ধন্যবাদ স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ এবং অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।